রেডিও মিলনের আজকের নিবেদন এডেন ফিলপটসের কাহিনী 3 ডেড ম্যান। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে এডেন ফিলপটসের কাহিনী 3 ডেড ম্যান, প্রথম পর্ব। সেখানে গেলে তারা আমাকে 10,000 পাউন্ড দেবে, আর সমুদ্রে যদি 10 দিনের বেশি কাটাতে না হয় তাহলে আমিও সানন্দে যেতে রাজি আছি। তুমি তো জানোই আমার শরীরেও কিছুটা কালোদের রক্ত আছে। তাছাড়া ইথিওপীয়দের জন্য আমার একটু দুর্বলতাও আছে। কিন্তু সমুদ্র আর আমার বরাবরের একটা শত্রুতা আছে। তাই এই বৃদ্ধ বয়সে আমি আর নতুন করে সেই শত্রুতা বাড়াতে চাই না। আমি অবশ্য তাদের বলেছি যে আমি এমন একজনকে সেখানে পাঠাচ্ছি যার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, আর আমি নিজেও এখান থেকে ব্যক্তিগতভাবে বিষয়টার উপর নজর রাখব। আমরা যদি তাদের এই সমস্যাটার সমাধান করে দিতে পারি তাহলে পারিশ্রমিক হিসেবে আমি 5,000 পাউন্ড পেলেই খুশি। তবে যদি আমরা ব্যর্থ হই তাহলে তোমার খরচপত্র ছাড়া আর কিছুই চাইতে পারবো না। তারা আজই তার করেছে যে আমার শর্তে তারা রাজি, সুতরাং আমি তোমাকে সেখানে যাওয়ার প্রস্তাব দিচ্ছি। আগামী বুধবারে তুমি রয়্যাল মেল স্টিম প্যাকেট ডনে চেপে সাদাম্পটন থেকে যাত্রা করো, কেমন? শিওর, মাই প্লেজার চিফ। সত্যসন্ধানী মাইকেল দুভিন যখন একটা বিশেষ কাজের জন্য আমাকে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার প্রস্তাব দিলেন তখন আমি বেশ খুশি হলাম। জানুয়ারির শেষ দিকে লন্ডনের আবহাওয়া খুবই খারাপ থাকে, তাই অন্তত কয়েকটা সপ্তাহ গ্রীষ্মপ্রধান অঞ্চলে কাটানোর সুযোগ পেয়ে ব্যাপারটা খুবই আকর্ষণীয় মনে হলো আমার। তুমি যদি এই কেসটা সলভ করতে পারো তাহলে সেটা তোমার টুপিতে একটা নতুন পালক হবে। কেসের তথ্য প্রমাণগুলো জটিল, তাই আসল ব্যাপারটা যে কি ঘটেছিল সেগুলো এই থেকে বোঝা মুশকিল। সেসব কাগজপত্র দিয়ে আমি তোমাকে ঝামেলায় ফেলতে চাই না। তুমি বরং খোলা মনে বেরিয়ে পড়ো। হ্যাঁ, এই লম্বা ফিরিস্তি তোমার হাতে দিলে সেখানে পৌঁছানো পর্যন্ত তুমি এই নিয়েই মাথা ঘামাবে, আর দেখা যাবে কিছু মন গড়া ধারণা নিয়ে সেখানে পৌঁছলে, বুঝলে? তাতে তোমার স্বাধীনভাবে কাজ করতে সমস্যাই হবে। আমাকে কোথায় যেতে হবে? আপাতত জাহাজে করে বারবেডেসে, আর যতদূর জানি ঘটনাটা সেই দ্বীপেই ঘটেছে। তবে তোমাকে যদি আরও ভিতরে যেতে হয় তো অবশ্যই যাবে। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ চিফ। দুভিনকে ধন্যবাদ জানিয়ে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। মনে মনে বেশ আনন্দিতই হয়েছিলাম, কারণ এই বিখ্যাত ব্যক্তিটির প্রশংসা পাওয়া খুব একটা সহজ কাজ নয়। উনি কখনো কারো মুখের ওপর প্রশংসা করেন না। উনি সন্তুষ্ট হলে সেটা ওর কাজে প্রকাশ পায়। আন্তর্জাতিক মহলে দুভিনের যথেষ্ট সুনাম আছে। তার সেই সুনাম আমি বজায় রাখতে পারবো জেনেই নিশ্চয়ই এত ইম্পর্ট্যান্ট একটা কেসের ভার তিনি আমাকে দিয়েছেন। প্রায় দিন 15 পরের কথা। একদিন সকালে ডনের নির্জন ডেকে বেড়াতে বেড়াতে চাঁদের আলো এবং ভোরের আলোর এক অপূর্ব মিলন দৃশ্যের দিকে তাকিয়েছিলাম। প্রায় 4টের সময় পূর্ব দিকে তাকিয়ে দেখলাম গোলাপি রঙের একটা মৃদু ঢেউ এসে আকাশকে স্পর্শ করল, আর খুব শিগগিরই সেটা বদলে গেল হালকা কমলা রঙে। আকাশে তখনও চাঁদ দেখা যাচ্ছে, কয়েকটা তারাও ঝিকমিক করছে। তারপর অতি দ্রুত আকাশের রং পাল্টাতে লাগল। পূব আকাশে দেখা দিল কমলা রঙের সূর্য। চাঁদের আলো ম্লান হয়ে গেল। একে একে তারাগুলো নিভে গেল। ভোর হলো। কিছুক্ষণ ধরেই বার্বাডোস দ্বীপ দেখা যাচ্ছিল। সূর্য ততক্ষণে আকাশের অনেকখানি ওপরে উঠে এসেছে, ফলে তার উজ্জ্বল আলোয় সবকিছুই স্পষ্ট হয়ে উঠছিল। আমি দেখতে পেলাম নিচু ঢেউ খেলানো চাষের জমি,
তার উপর মাইলের পর মাইল আখের ক্ষেত। চোখে পড়ল বায়ুকল, বাড়িঘরের চিহ্ন আর বাদামি রঙের চষা ক্ষেত। তারও নিচে তীর বরাবর তাল গাছের সারি, নীল সমুদ্র এবং রোদে পোড়া তটরেখার পাশে সাদা রঙের সব বাড়িঘর। এটাই ব্রিজ টাউন। জাহাজটা রাজকীয় ভঙ্গিতে শখানেক হালকা জাহাজ এবং উপকূলবর্তী নৌকোর ভিড়ের ভেতর দিয়ে এগিয়ে একটা ছোট্ট যুদ্ধ জাহাজের কাছে তার কামানটা দেগে জানিয়ে দিল যে সে যথাসময়ে পৌঁছে গেছে। মালপত্র গুছিয়ে নামার সময় জাহাজের বেয়ারা হাতে একটা চিরকুট গুঁজে দিয়ে গেল, আর আমার ট্রাঙ্ক এবং কিটব্যাগগুলো লাল রঙের কুশন পাতা একটা সুন্দর ছোট ডিঙিতে নামিয়ে দিল। ডিঙিতে যে ভদ্রলোক বসেছিলেন তিনি বেশ সুদর্শন। আমাকে দেখে সাদরে অভ্যর্থনা জানালেন। দুজন নিগ্র মিলে নৌকোটা টানতে টানতে তীরে নিয়ে গেল। আমি ভদ্রলোকের দিকে ভালো করে চেয়ে দেখলাম। গ্রীষ্মপ্রধান অঞ্চলে বাস করার জন্য তার গায়ের রং তামাটে হয়ে গেছে বটে, কিন্তু তার কটা চোখ, সুন্দর চুল আর কাটা কাটা মুখই বলে দিচ্ছে যে তিনি একজন ইংরেজ। লোকটা লম্বা, শরীর সুগঠিত, কালো পোশাক পরে রয়েছেন। তবে সেই পোশাকে তার পেশিবহুল শরীর অনেকটাই ঢাকা পড়ে গেছে। দেখে ভদ্রলোককে একটু বয়স্ক বলে মনে হয়েছিল। ভেবেছিলাম বছর 45 বয়স হবে, কিন্তু শুনলাম তার বয়স 35-এর বেশি নয়। বার্বাডোসের জীবনযাত্রা তাকে কিছুটা বুড়িয়ে দিয়েছে। ভদ্রলোকের নাম অ্যামোস স্ল্যানিং, বিখ্যাত আখের ক্ষেত এবং চিনিকল পেলিকানের মালিক। যেতে যেতে তিনি অনেক কথাই বললেন। বার্বাডোস ওয়েস্ট ইন্ডিজের বাকি অংশের মতো নয়, এর একটা নিজস্ব শান্তিপূর্ণ ইতিহাস আছে। একটা ইংরেজ জাহাজ 1605 সালে এই স্থান দখল করে, আর সেই থেকে এই দ্বীপটার কখনো হাত বদল হয়নি। আমরা এই দ্বীপটাকে বিমশায়ার বলে ডাকি। ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি এত অনুগত আর কোনো অঞ্চল এখানে নেই। মহাবিদ্রোহের সময় অনেক ছত্রভঙ্গ সাম্রাজ্যবাদী মানুষদের সাথে স্ল্যানিং পরিবারও এখানে পালিয়ে আসে। সেই শরণার্থীরাই রাজকীয় রীতিনীতিগুলোকে এখানে বেশ দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছিল এবং তা এখনও অক্ষুণ্ণ আছে। এই অঞ্চল আমাদের জন্মভূমি না হলেও আমাদের পূর্বপুরুষেরা বংশ পরম্পরায় এখানে সমৃদ্ধি লাভ করেছে, বড় বড় জমিদারির মালিক হয়েছে। আসলে স্বাধীনতার আগে আমরাই ছিলাম ক্যারিবিয়ান সাগরের তীরবর্তী সবচাইতে ধনী অধিবাসী। এমনকি অন্য অনেকের মতো স্বাধীনতা এসে আমাদের ধ্বংস করেনি, বরং আরও লাভবান করেছে। আপনার সামনে এখন বসে আছে পশ্চিম ভারতের স্ল্যানিং পরিবারের শেষ বংশধর। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস আজ আমাকে একা করে দিয়েছে, কারণ আমার যমজ ভাই হেনরি সম্প্রতি খুন হয়েছে। আমি জানি কোনো কিছুই আমার ভাইকে কবর থেকে ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু তার মৃত্যুর রহস্য উন্মোচন না হলে আমিও শান্তিতে মরতে পারবো না। এরপর তিনি দুভিন সম্পর্কে আমাকে কিছু প্রশ্ন করলেন। আমি তাকে বুঝিয়ে বললাম, মিস্টার দুভিন আমার চিফ। তিনি নিজেই রহস্যের সমাধান করতে আসতে পারেননি বলেই আমাকে পাঠিয়েছেন, যাতে সব রকম প্রাথমিক তথ্য সংগ্রহ করে আমি তাকে পাঠিয়ে দিতে পারি। নৌকো থেকে নেমে মিস্টার স্ল্যানিংয়ের গাড়ি করে আইস হাউস রেস্তোরাঁয় গেলাম আমরা। সেখানে আধ ঘন্টা মতো ছিলাম। মিস্টার স্ল্যানিংকে লেখা হেডকোয়ার্টারের চিঠিপত্রগুলো আমার সঙ্গেই ছিল। সেগুলো আমি তাকে পড়তে দিলাম, আর তার পড়ার ফাঁকে আমি রেস্তোরাঁর বারান্দা দিয়ে নিচের শহরটাকে ভালো করে দেখে নিলাম। দেখলাম সামনের লম্বা রাস্তাটার দুধারে সাদা রঙের যেসব বাড়িঘর, তার ছাদের কাঠের টালিগুলো সূর্যর আলোয় রূপলি ধূসর দেখাচ্ছে। নিচের দোকানঘরগুলো খোলা, মাথার উপরে একটা নীল চাঁদোয়া। ঝকঝকে সাদা রাস্তাটা মানুষের পায়ে পায়ে ধুলোয় ধুলোময়। তা থেকে একটা আগুনের আভা উঠছে। সকলেই কথা বলতে বলতে ধীরে সুস্থে হাঁটছে। ছোট ছোট ট্রামগুলো অনবরত ছুটে চলেছে বেলফিল্ড, ফন্টাবেলে এবং শহরের বাইরের আরও নানা জায়গায়।
দলে দলে খচ্চর পাশের খামার থেকে চিনি আর গুড়ের পিপে বয়ে নিয়ে চলেছে। গাধার পিঠে চলেছে আখ গাছের সবজে ডগার ঝকমকে বান্ডিলগুলো। ফুটপাত দিয়ে লোকজন যাতায়াত করছে, বাকি যানবাহন আর ব্যক্তিগত বগি গাড়িগুলো এদিক ওদিক ছুটোছুটি করছে। আমরা যেখানে বসেছিলাম ঠিক তার নিচেই দাঁড় করানো ছিল স্ল্যানিংয়ের বড় মোটর গাড়িটা। তখনকার দিনে সেটা ছিল একটা বিরল বস্তু, তাই সকলেই সেদিকে তাকিয়ে দেখছিল। ফুটপাতে দেখলাম স্ত্রী লোকেদেরই ভিড় বেশি। যারা কিছুটা উচ্চবিত্ত তাদের পরনে কালো ঘোমটা, যাতে রোদের তাপ থেকে চোখ দুটো রক্ষা পায়। এছাড়া খালি পা, সাদা পোশাক আর রঙিন পাগড়ি পরা নেগ্রো রমণীরা মাথায় মালপত্রের ঝুড়ি নিয়ে গল্পগুজব করতে করতে হেঁটে যাচ্ছে। তারা নারকেল, আখ, কমলালেবু, কলা, কেক, মিষ্টি, বাদাম, আনারসের মতো হরেক রকমের খাবার জিনিস বিক্রি করে। কালো মানুষেরা অনেক পরিশ্রম করতে পারে, গাড়ি টানে, গরু মোষ চড়ায়, অনর্গল বকে, তবুও ঘষা ধাতুর মতো ঝকমক করে। নিজের অজান্তেই আমি সেই দৃশ্যের মধ্যে ডুবে গিয়েছিলাম। মিস্টার স্ল্যানিংয়ের কথায় আমার ঘোর কাটল। এবার বুঝতে পেরেছি আমি। আশা করি আপনার এখানে আসাটা বৃথা হবে না। আচ্ছা চলুন, এবার আমরা ক্লাবে যাব, সেখানেই লাঞ্চ করব। তারপর আমি যতটা জানি সব কথাই আপনাকে বলবো। ক্লাব থেকে আমরা একেবারে বাড়ি ফিরব। আপনি আমার বাড়িতেই থাকবেন তো? না না, আমি আগামী কয়েকটা সপ্তাহ সম্পূর্ণ স্বাধীনভাবে থাকতে চাই। আপনার সঙ্গে থাকলে আমার কাজে ব্যাঘাত করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এরপর আমরা মিস্টার স্ল্যানিংয়ের গাড়িতে করে ক্লাবের দিকে যাত্রা করলাম। কিছু দূর যাওয়ার পর একটা ছোট ভিক্টোরিয়া আমাদের পাশ কাটিয়ে চলে গেল। গাড়িটা সামনে গিয়ে থেমে গেল। অ্যামোস স্ল্যানিংও নিজের গাড়ি থেকে নেমে তাদের দিকে এগিয়ে গেলেন। অগত্যা আমিও গেলাম। দেখলাম ওই গাড়িতে দুজন মহিলা রয়েছেন, একজন সুন্দরী মাঝবয়সী এবং অপরজন যুবতী। স্ল্যানিং সেই মাঝবয়সী মহিলাটির সঙ্গে কথা বলছিলেন, অপরজন সেদিকে তাকিয়ে শুনছিলেন। তাকে দেখে মনে হলো তিনি যেন সদ্য বিদেশ থেকে এসেছেন। তার মুখটা ম্লান আর নীল চোখ দুটো কেমন যেন নিষ্প্রভ। নিজের দেশে থাকতে তার গাল দুটো নিশ্চয়ই গোলাপি হয়ে থাকত, কিন্তু এখানকার গরমে তাকে একটা শুকনো ফুলের মতো লাগছে। ওদিকে স্ল্যানিং সেই মহিলাকে বললেন, তারপর বলুন, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি, তবে ও বেচারি ভালো নেই। গ্রীষ্মকালটা ভাবছি ওকে নিয়ে আমেরিকায় চলে যাব, সেখানেই কটা দিন কাটিয়ে আসব। আপনি বুদ্ধিমতী, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। এতে ওর একটু হাওয়া বদল হবে। বেচারির হাওয়া বদলটা খুব দরকার। এরপর স্ল্যানিং গলাটা একটু নামালেন। বুঝলাম তিনি আমার কথাই বলছেন। এক মুহূর্ত পরেই তিনি আমার পরিচয় দিলেন। আমার পরিচয় পেয়ে মেয়েটি আমার দিকে তাকিয়ে মাথা নোয়ালো, কিন্তু মুখে কিছু বলল না। আর তার মা হ্যান্ডশেক করে আমার সাফল্য কামনা করলেন। তারপর বললেন, অ্যামোস আমাদের খুব ভালো বন্ধু। তার ভাই হেনরিও আমাদের খুব কাছের মানুষ ছিল। তাকে যারাই ভালোবাসত তারাই তার এরকম পরিণতিতে অত্যন্ত দুঃখিত। পৃথিবীতে বোধহয় এমন কেউ নেই যে তাকে চিনত অথচ ভালোবাসত না। তবে তোমার সামনে কিন্তু এক মস্ত বড় পরীক্ষা, কারণ এই দুর্ঘটনার পেছনে কার যে কী উদ্দেশ্য থাকতে পারে তা সাধারণ মানুষের বিচার বুদ্ধি দিয়ে বোঝা খুবই দুঃসাধ্য। অন্তত আমরা তো এখনও অন্ধকারে। সে যাই হোক, তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে দেখা করো। এখন আমরা আসি। এই বলে তারা চলে গেলেন। আমরাও এসে গাড়িতে উঠলাম। যেতে যেতে স্ল্যানিং বললেন, আপনি ওদের ভালোভাবে লক্ষ্য করেছেন নিশ্চয়ই। দেখুন, ওরা আমার খুব কাছের মানুষ। ভাইয়েরও আমার একজন বিশিষ্ট বন্ধু। আমার ভাইয়ের মৃত্যুর সঙ্গে ওদের কোনো সংযোগ আছে কি না তা আমি ঠিক জানি না, তবে আমার ধারণা একটা কোনো যোগসূত্র থাকলেও থাকতে পারে, যেটা আমারও অজানা আর ওদেরও। আমি যখন সব কথা আপনাকে বিস্তারিত বলবো
তখন আপনি সবটা শুনে বিচার করে দেখবেন না হয়। নিশ্চয়ই, তবে মেয়েটিকে খুব অসুস্থ বলে মনে হলো। তা ঠিক, আর তার কারণও আছে। ওর অসুস্থতাটা মনের, শরীরের নয়। খুব বড় আঘাত পেয়েছে ও। কথা বলতে বলতে আমরা একটা খোলা স্কোয়ারে পৌঁছে গেলাম। সেখানকার প্রধান দ্রষ্টব্য বস্তু লর্ড নেলসনের একটা সবুজ ব্রোঞ্জের প্রতিমূর্তি। সেখান থেকে গেলাম স্ল্যানিংয়ের ক্লাবে। ক্লাবে লাঞ্চ সারার পর আমাকে নিয়ে মিস্টার স্ল্যানিং একটা ছোট ব্যক্তিগত ধূমপানের কক্ষে ঢুকলেন। সেখানে কেবল আমরা দুজনই ছিলাম। তিনি একটা চুরুট বের করে আমাকে অফার করলেন। আমি নিলাম না। তিনি নিজেও চুরুট ধরালেন না। তারপর সরাসরি কাজের কথায় ঢুকে গেলেন। আমি সব ঘটনাই খুলে বলছি আপনাকে। শুনতে শুনতে আপনার মনে যদি কোনো প্রশ্ন জাগে, আমাকে থামিয়ে সেটা জিজ্ঞেস করবেন। আচ্ছা। আমার মা যখন মারা যান তখন হেনরি ও আমার বয়স 14 বছর হবে। তখন আমরা ইংল্যান্ডে থাকি। প্রাইমারি স্কুলের পাঠ শেষ করে হাই স্কুলে গেছি। সেখান থেকে পরে আমরা দুজনেই কেমব্রিজে ভর্তি হই। শীতের ছুটি পড়লেই আমরা এখানে বাবার কাছে চলে আসতাম, আর গ্রীষ্মের ছুটিতে সাধারণত তিনিই ইউরোপ ট্যুরে বের হতেন। আমাদের সঙ্গে নিয়ে ফ্রান্স অথবা ইটালিতে বেড়াতে যেতেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়া যখন শেষ হবার মুখে, ঠিক তখনই আমার বাবা ফিজারবার্ট স্ল্যানিং হঠাৎই মারা গেলেন। চিরকালই তিনি কিছুটা রুগ্ন ছিলেন। হেনরির আর আমার কাছে খবর এলো। আমরা এখানে এলাম। আমার বাবা বলতেন, অনাবাসী জমিদাররাই ওয়েস্ট ইন্ডিজের ধ্বংসের কারণ। মৃত্যুর অনেক আগেই তিনি আমাদের দিয়ে শপথ করিয়ে নিয়েছিলেন যে আমরা এখানেই থাকব আর কাজকর্ম দেখব। আমাদের কথা আমরা রেখেছিলাম। আপনারা দু ভাই কি একই রকম? বেশিরভাগ মানুষের মনেই একটা বদ্ধমূল ধারণা আছে যে যমজ ভাইয়ের চেহারা, চরিত্র, রুচি হুবহু একরকম হয়ে থাকে। হ্যাঁ, এরকমটা প্রায়শই ঘটে, কিন্তু আমার ক্ষেত্রে আমি বলতে পারি না যে আমার ভাইয়ের অর্ধেকটাও আমি হতে পেরেছি। তার বিচার বুদ্ধি বরাবরই আমার থেকে অনেক ভালো। আত্মনিয়ন্ত্রণের ক্ষমতাও তার অনেক বেশি ছিল। আমাদের দুজনের মিলটা ছিল ভাষা। সে অত আবেগপ্রবণ ছিল না, চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিত, আর সেটা তার মুখে প্রকাশ পেত। তা বলে আমি বলবো না যে আমি ছিলাম আশাবাদী আর হেনরির মনে হতাশা ছিল। কিন্তু আমি যেখানে মানুষকে বিশ্বাস করতেই ভালোবাসতাম, হেনরি সেখানে অনেক বেশি সাবধানী। তীক্ষ্ণভাবে বিচার করে তবেই সে কাউকে বিশ্বাস করত। আমাদের একজন ভালো ওভারসিয়ার ছিলেন, বাবার বিশ্বস্ত এবং স্ল্যানিং পরিবারের একান্ত বিশ্বস্ত। বিজনেসের ব্যাপারে তার যথেষ্ট পড়াশোনা ছিল। তিনি আমাদের সব রকমভাবে সাহায্য করলেন। আর যেহেতু আমরা দুজনেই কর্মঠ ছিলাম, যথাযথ শিক্ষাও পেয়েছিলাম, তাই পিতৃপুরুষদের প্রতিষ্ঠিত বিরাট চিনি শিল্পটিকে সাফল্যের সঙ্গেই চালাতে লাগলাম। আজ আমি এই বংশের শেষ প্রতিনিধি। আমি ছাড়া স্ল্যানিং পরিবারের আর কারো পেলিকান জমিদারিতে কোনো সত্ত্ব নেই। এই জমিদারির আয় এবং দায় দায়িত্ব সবকিছুই আমার। অলরাইট, তারপর? হেনরির আর আমার জীবন ভালোই কাটছিল। আমরা দুজনেই একে অপরের সর্বস্ব ছিলাম। এমন কোনো কথা বা চিন্তাভাবনা আমাদের মনে ছিল না যা আমরা একে অপরকে বলিনি। ব্যবসা সংক্রান্ত হোক বা অন্য কোনো বিষয় হোক, সবেতেই আমরা একমত হতাম। আমি পুরোপুরি ব্যবসা নিয়েই ছিলাম, তবে হেনরির ছিল একটা কর্মক্ষেত্র যেটা অনেক বৃহৎ। সে রাজনীতিতে যোগদান করে, জনসাধারণের কল্যাণে আত্মনিয়োগ করে। মানুষ হিসেবে সে খুবই ভালো এবং উদার। এই দ্বীপের ধনী থেকে গরিব প্রতিটি মানুষের কল্যাণ সাধন করাই তার জীবনের উদ্দেশ্য ছিল। কোনো মানুষকে যদি অজাত শত্রু বলা যায়, তাহলে আমার ভাই। তার ন্যায় বিচার, মানুষের প্রতি ভালোবাসা, জনগণের কল্যাণ সাধনে তার একান্ত উৎসাহ, এসবই তাকে সর্বসাধারণের কাছে প্রিয় করে তুলেছিল। অথচ এই মানুষটাই কিনা পরিকল্পিতভাবে খুন হয়েছে তারই এক দেশবাসীর হাতে। শুধু তাই নয়, হেনরির সাথে একই রকম রহস্যজনকভাবে আরও একজন মারা গেছে, যে হেনরির জন্যে বা আমার জন্যে 1000 বার জীবন দিতে প্রস্তুত ছিল। সে হলো জন ডিগল, একজন নিগ্রো, যার পূর্বপুরুষরা বংশ পরম্পরায় পেলিকেনে কাজ করেছে। সে ছিল পাহারাদার।
আর তার কাজ ছিল রাতে আখের ক্ষেত পাহারা দেওয়া। উচ্ছৃঙ্খল স্বভাবের নিগ্রোরা সবসময় চুরিচামারি করে, সে দোষ থেকে কেউই মুক্ত নয়। তাই আখ কাটার মরশুমে আমাদের সীমানার ওপর কড়া নজর রাখা হয়। যেসব লোক চুরি করতে আসে তারা যদি জানে যে বন্দুকের গুলি এসে তাদের কানের পাশে বিঁধতে পারে, তাহলে ফসলের ক্ষেতে হামলা করার আগে তারা দুবার ভাববে। এখানে একটা পুরনো প্রথা চালু আছে। আমাদের জমিদারির যে প্রহরী রাতে পাহারায় থাকে, সে যদি কোনো নিগ্রোকে দেখতে পেয়ে হাঁক দেয় আর সেই নিগ্রো যদি তার জবাব না দেয়, তাহলে তাকে গুলি করা হয়। এটা খুবই প্রাচীন প্রথা। এখন অবশ্য এটা আর মেনে চলা হয় না। বুঝলাম। আচ্ছা, আপনি কখন আর কিভাবে জানতে পারলেন যে মিস্টার হেনরি মারা গিয়েছেন? এবার আমি সেই কথাই বলবো। হেনরি যে রাতে মারা যায় সেটা ছিল পূর্ণিমা। আমরা সে রাতে কেউ কিছুই জানতে পারিনি। পরদিন সে রোজকার মতো আমার সঙ্গে প্রাতরাশ করতে এলো না। তখন তার খোঁজে চাকরকে পাঠালাম, কিন্তু সে দেখে এসে বলল, হেনরি শোবার ঘরেও নেই, পড়ার ঘরেও নেই। একটু চিন্তিত হয়ে আমি চারদিকে খোঁজাখুঁজি করলাম, কিন্তু হেনরির কোনো হদিশই পেলাম না। তারপরেই আখের ক্ষেত থেকে দুঃসংবাদটা এলো। আমি ঘোড়ায় চেপে বাড়ি থেকে 1 মাইল দূরে সেই জায়গায় গেলাম। জায়গাটা আমাদের সীমানা থেকে বেশি দূরে নয়, এই দ্বীপের দক্ষিণ উপকূলে অবস্থিত ক্রেন হোটেলের কাছেই। দেখলাম আমার ভাইটা মৃত অবস্থায় পড়ে আছে। তার বুকে গুলি করা হয়েছে, আর তার ঠিক ওপরেই পড়ে আছে জন ডিগলের মৃতদেহ। তার বন্দুকটা পড়ে আছে মৃতদেহ থেকে প্রায় 20 গজ দূরে। দুটো নল থেকেই গুলি ছোঁড়া হয়েছে। ডিগলের বন্দুকের গুলিতেই যে দুজনের মৃত্যু হয়েছে সে বিষয়ে কোনো প্রশ্নই ওঠে না, কারণ কার্তুজগুলো ছিল একটা বিশেষ ধরনের বোরের, আর সে ধরনের মারাত্মক গুলি বার্বাডোজের আর কোনো বন্দুকেরই নেই। সেখান থেকে আর কিছু পাওয়া গিয়েছিল? হ্যাঁ, আর একটা অস্ত্র পাওয়া গিয়েছিল, আনকোরা নতুন একটা রিভলভার। তবে তার সবগুলো চেম্বারই ফাঁকা ছিল। স্পষ্টই বোঝা যায় সেখান থেকে কখনোই গুলি ছোঁড়া হয়নি। আমি নিজে আগে কখনো সেই রিভলভারটা দেখিনি বা তার কথা শুনিনি। পরবর্তীকালে তদন্তে প্রকাশ পায় যে আমার ভাই সেটা ইংল্যান্ড থেকে কিনে এনেছিল, সঙ্গে 100 কার্ট্রুজের একটা বাক্স। কিন্তু সে বাক্সটা কোনোদিন খোলাই হয়নি। রিভলভারটা ফরেস্ট কোম্পানির তৈরি ছিল, তবে হেনরি সেটা কেন কিনেছিল সেটাও তাদের মৃত্যু রহস্যের মতোই আরও একটা রহস্য। কারণ আগ্নেয়াস্ত্র সম্পর্কে তার মনে অদ্ভুত একটা ঘৃণা এবং ভয় ছিল। আচ্ছা, ডাক্তারের রিপোর্টে কি বলা হয়েছে? ডাক্তারি পরীক্ষায় জানা গেছে যে দুজনের কিছুটা দূর থেকে গুলি করা হয়েছিল, আর তাতেই একটা স্বাভাবিক মত খণ্ডিত হয়ে গিয়েছিল। যেহেতু বেচারা ডিগল নিগ্রো, তাই স্থানীয় পুলিশ প্রথমে সন্দেহ করেছিল সে হেনরিকে খুন করে এবং পরে নিজেকে গুলি করে, কিন্তু সেটা একেবারেই অসম্ভব। প্রথমত, হেনরিকে সে দেবতার মতো পুজো করত, তার কোনো ক্ষতি করার কথা সে চিন্তাও করতে পারত না। আর দ্বিতীয়ত, সে নিজেই গুলিবিদ্ধ হয়েছিল বেশ কিছুটা দূর থেকে। ক্ষতস্থানের চেহারা থেকে হিসেব করে জানা যায় যে প্রায় 20 গজ দূর থেকে গুলি ছোঁড়া হয়েছিল, আর মৃতদেহ থেকেও কিন্তু ঠিক ততটা দূরত্বেই বন্দুকটা পাওয়া গিয়েছিল। আর কিছু ছিল সেখানে? আমার এই প্রশ্নের উত্তরে তিনি যা বললেন তা শুনে আমি বেশ অবাক হলাম। ক্ষেতের আড়ালে তার ভাই যেখানে পড়েছিল সেখান থেকে 10 গজ দূরে কাটা আখের একটা স্তূপ আর আখ কাটার একটা সাধারণ কুড়ুল পাওয়া গিয়েছিল। স্বাভাবিক অবস্থায় সেগুলোর সেখানে থাকার কথা নয়, আর এই থেকেই মনে হয় এটা একটা চুরির ঘটনা। তারপর যখন এই মৃত্যুর কোনো কুলকিনারা হয় না, তখন স্ল্যানিং পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে এই কাজ করেছে সে যদি নিজে এগিয়ে এসে জানায় তাহলে তাকে একটা মোটা টাকা পুরস্কার দিয়ে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে, কিন্তু কেউই এগিয়ে আসেনি। তাছাড়া সেই রাতে মিস্টার স্ল্যানিংয়ের ভাই কেন বাইরে বেরিয়েছিল সেটাও একটা রহস্য, কারণ এর আগে নাকি রাত্রে তিনি কখনো ক্ষেতের দিকে যাননি, কিন্তু সেই রাতে তিনি পায়ে বুট পরে পায়জামার উপরে আলপাকার কালো কোট পরে বাইরে বেরিয়েছিলেন। তারপর আখ ক্ষেতের মধ্যে
1 মাইল বা আরও বেশি দূরে এমন জায়গায় গিয়েছিলেন যেখানে পাহারারত ছিলেন মিস্টার ডিগল। আমি শুনেছিলাম 3 জন মৃত মানুষই এই রহস্যের সাথে যুক্ত। হ্যাঁ, ঠিক। এবার আমি সেই তৃতীয় মানুষটির প্রসঙ্গে আসছি। সেই অভিশপ্ত রাতে তারও রহস্যজনকভাবেই মৃত্যু হয়। তবে এই যে দুটো মৃত্যুর ঘটনা এতক্ষণ আপনি শুনছিলেন, এর সাথে এই তৃতীয় মৃত্যুর কোনো যোগসূত্র আছে বলে আমার কিন্তু মনে হয় না। আরও যারা এই ঘটনা জানেন তারাও এই বিষয়ে একমত। এই তৃতীয় ব্যক্তির নাম সলি লসন, আর এ বিষয়ে আমি বা আমরা সকলেই মোটামুটিভাবে নিশ্চিত যে সে বেচারা তারই কোনো শত্রুর হাতেই খুন হয়েছে। এই লোকটিও পেলিকানে কাজ করত। পাহাড়ের কাছে একটা ছোট্ট কুটিরে তার বাস ছিল। সঙ্গে কেবল তার বুড়ি মা থাকত। তার মা নিগ্রো হলেও বাবা শ্বেতাঙ্গ। সলি বাবার রং পেয়েছিল। এমনিতে সে ছিল অকর্মা, বদমেজাজি একটা ভিখারি। তবে আমার ভাইও আমার প্রতি সে কুকুরের মতো অনুরক্ত ছিল। সহকর্মীদের সঙ্গে প্রায় সে ঝগড়া করত আর নিজের সাদা রঙের জন্য স্পর্ধা দেখিয়ে বেড়াত। সলি মেয়েদের নিয়েও ঢলাঢলি করত। শুনেছি নিজের সমাজেও অনেক ঝামেলা বাঁধাত, অনেক ঝগড়া বিবাদ করেছে, অনেক অসামাজিক পিতৃত্বের মামলায় জড়িয়েছে। এই সব কারণে কেউই বলতে গেলে তাকে খুব একটা পছন্দ করত না। তবুও তার বুড়ি মা ও মৃত বাবার খাতিরেই হোক বা তার নিজের খাতিরেই হোক, আমরা তাকে কাজে বহাল রেখেছিলাম। আমরা তার অনেক দোষ ত্রুটি ক্ষমা করতাম। সে এমনিতে বেশ ফুর্তিবাজ ছিল, কিন্তু কিছু অপকর্মও করেছিল। ফলে তাকে 2 বার হাজতবাস করতে হয়। সে ভালোভাবেই জানত যে আর একটা বড় রকমের অপরাধ করলে সেটাই হবে তার শেষ অপরাধ। অন্তত পেলিকানের চাকরি তার আর থাকবে না। কিন্তু ইদানিং মনে হতো সে নিজেকে অনেকটাই শুধরে নিয়েছে, একজন দায়িত্বশীল মানুষ হয়ে উঠেছে। তার মা মিসেস লসনও সেই রকমই বলতেন। এদিকে হেনরিও ডিগলের খুনের দিনটাতেই সলি লসনের মৃতদেহ গলাকাটা অবস্থায় পাওয়া গেল। এই খুনের খবরটা কিভাবে জানা যায়? আকস্মিকভাবে ব্যাপারটা জানা যায়, কারণ তার দেহটা পড়েছিল পাহাড়ের একটা খাঁজের মধ্যে, পাহাড়ের চূড়া আর নিচের গভীর সমুদ্রের ঠিক মাঝামাঝি জায়গায়। স্পষ্টই বোঝা যায় যে বা যারা তাকে খুন করেছিল তারাই খুন করার পর তাকে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু দেহটা 200 ফুট নিচে সমুদ্রের জলে হাঙরের মুখে না পড়ে কোনোভাবে একটা খাঁজের মধ্যে আটকে গিয়েছিল। তার দেহটা চোখে পড়ার পর তাকে সেখান থেকে একটা নৌকোতে নামিয়ে তীরে আনা হয়েছিল। পাহাড়ের খাঁজে ছিটকে পড়ার ফলে তার কয়েকটা হাড় ভেঙেছিল, কিন্তু মারাত্মক আঘাতটা ছিল তার গলায়। খুনের উদ্দেশ্য কি হতে পারে বলে আপনার মনে হয়? এক্ষেত্রেও খুনের কোনো উদ্দেশ্য পাওয়া যায়নি। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তার এই দুরবস্থার কারণ নারী ঘটিত কোনো ব্যাপার হবে। যদিও এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, আর বার্বাডোসের কোনো মানুষকে সন্দেহ করারও কোনো কারণ ঘটেনি। বুঝলাম। তো এইভাবেই এখানে এক রাতে 3টে রহস্যজনক মৃত্যু হয়। আপাত দৃষ্টিতে 3টেই উদ্দেশ্যবিহীন মনে হয়। যদিও সলির ব্যাপারে আগেই বলেছি, আমরা খুবই নিশ্চিত যে তার জীবনের কোনো গোপন ঘটনা ঘটেছিল এবং তারই প্রতিহিংসার শিকার সে। এমনটাও হতে পারে যে আমাদের মধ্যেই কেউ না কেউ তার মৃত্যুর গোপন রহস্যটা জানে। কিন্তু আমার ভাই এবং জন ডিগলের মৃত্যু যে কী কারণে হয়েছে তা আমি জানি না। আমার ভাইয়ের কথা তো আগেই বলেছি। আর ডিগলকে সবাই ভালোবাসত, শ্রদ্ধা করত। চাষের খেতে বা কারখানায় সেই ছিল আমাদের সব থেকে জনপ্রিয় কর্মচারী। এখন তার পরিবারে আছে তার বিধবা স্ত্রী, 3টে ছোট ছোট ছেলে মেয়ে। আমার ভাই আবার ছিল তার বড় ছেলেটির ধর্মপিতা। আমি যা জানি সবটাই আপনাকে বললাম। এবার আপনার মনে যদি আর কোনো প্রশ্ন থাকে তো আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আপনাকে এখনো অনেক প্রশ্নই আমি করব মিস্টার স্ল্যানিং। আপাতত আপনি লেডি ওয়ারেন্ডার এবং তার মেয়ের সম্পর্কে যদি আরও কিছু বলেন তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই। যে কারণে আমার ভাইয়ের নামের সঙ্গে তার নাম জড়িয়ে গেছে সেটা আমি এতক্ষণ বলিনি, কারণ তার সাথে হেনরির মৃত্যুর কোনো যোগ আছে বলে আমার মনে হয়নি। তবে আপনি যাতে এ বিষয়ে খোলা মনে, স্বাধীন এবং নিরপেক্ষভাবে চিন্তাভাবনা করতে পারেন তাই আপনাকে ঘটনাটা বলছি। তবে হ্যাঁ, এই বিষয়টা আপনি যতদূর সম্ভব গোপন রাখবেন। আশ্চর্যের বিষয়,
আমার ভাই আমার কাছ থেকে বিষয়টা সম্পূর্ণ গোপন রেখেছিল। ওরা দুজন না বললে আমি এই কথা কোনো দিনও জানতে পারতাম না। বছরখানেক আগে হেনরি আমাকে বলে যে আমার বিয়ে করা উচিত। আমিও তাকে পাল্টা চাপ দিই, বলি সেটা আমার যেমন উচিত তেমনি তারও বিয়ে করা উচিত। সে কথাটা মেনে নেয়। আমরাও এ নিয়ে কিছুক্ষণ রসিকতা করি, তবে আমি জানতাম যে আমাদের দুজনেরই বিয়ে করার কোনো সম্ভাবনা নেই। কিন্তু পরে আসল কথাটা জানতে পারি। আসলে হেনরির নিজের মনেই বিয়ের স্বাদ জেগেছিল। এখন কথাটাকে অবিশ্বাস্য মনে হলেও মিস ওয়ারেন্ডারের সঙ্গে এ বিষয়ে হেনরির কথাবার্তা হয়েছিল। কথাটা তার মা অবশ্য জেনেছিলেন অনেক পরে, কিন্তু হেনরি যখন মারা গেল তখনই মেয়েটি তার মাকে জানায় যে হেনরি তাকে বিয়ে করতে চেয়েছিল এবং দুবার প্রস্তাবও দিয়েছিল। এই কথা অবিশ্বাস করার কোনো কারণ আছে কি? মোটেই না। এরকম একটা গল্প ফেঁদে বসার মতো মেয়েই সে নয়। হয়তো অন্য কারো কাছ থেকে কথাটা শুনলে তবু আমি অবিশ্বাস করতে পারতাম, কিন্তু তাদের কথায় সন্দেহ করা অসম্ভব। হেনরি নিশ্চয়ই তাকে ভালোবাসত এবং তার মন জয় করার চেষ্টাও করেছিল, কিন্তু বয়সের তুলনায় তাকে অনেক বড় দেখাতো। আর যে মেয়ের বয়স 20 বছরও হয়নি তার চোখে তো তাকে আরও বড়ই দেখাবে। এতে সে খুবই হতাশ হয়েছিল কিনা সেটা কোনোদিনই জানা যাবে না। তবে হেনরি অতটা আবেগপ্রবণ ছিল না, বরং দার্শনিক মানুষ ছিল। তাই এ ব্যাপারে সে খুব ভেঙে পড়েছিল বলে আমি মনে করি না। খারাপ লাগলেও সে নিশ্চয়ই নিজেকে সামলে নিয়েছিল। তবে মেয়ে অর্থাৎ মিস ওয়ারেন্ডার তাকে ভালো না বাসলেও খুবই পছন্দ করত। হেনরির মৃত্যুর পরে বেশ কিছুদিন সে বেশ অসুস্থ ছিল, কিন্তু সে যখন তার মাকে জানায় তখন তিনিও বলেন যে হেনরির সঙ্গে তার বিয়ে সম্ভব হতো না। আগেই বলেছি, হয়তো এই ঘটনায় হেনরি একেবারে ভেঙে পড়েনি, কারণ সে ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং প্র্যাকটিক্যাল। তাছাড়া সে যদি ভেঙে পড়ত তাহলে তা দুনিয়ার কাছে লুকিয়ে রাখতে সে যত চেষ্টাই করুক আমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারত না। আমরা পরস্পরকে খুব ভালোভাবে চিনতাম, তাই আমি নিশ্চিত যে ব্যাপারটাকে সে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছিল। অ্যামোস ল্যানিং তার বক্তব্য এখানেই শেষ করেন। সব শুনে আমার মনে হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ঘটনাকে বিচার করা যেতে পারে। মিস্টার স্ল্যানিং যেভাবে ব্যাপারটা দেখেছেন ঠিক সেভাবেই যে আমাকে বলেছেন সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তিনি সরল খোলা মনের মানুষ। স্পষ্টতই ভাইয়ের মৃত্যুতে খুবই মুহ্যমান হয়ে পড়েছেন। এখন আসল কথা হলো কোন পথে আমার তদন্ত কার্য চালালে সুবিধে হবে। স্থানীয় পুলিশের কোনো মতামতও ছিল না, কোনো সূত্রও ছিল না। আর যারা এই বিষয়ে জানত তাদের কাছেও এই মৃত্যু রহস্যের কোনো যুক্তিসম্মত ব্যাখ্যা ছিল না। আর মোটামুটি সকলেই সলি লসনের মৃত্যুকে অন্য দুটো মৃত্যু থেকে আলাদা করে ফেলেছিল এবং একই সময়ে তার মৃত্যু হওয়াটাকে একটা কোইন্সিডেন্স বলেই ধরে নেওয়া হয়েছিল। তবে কিছু জিনিস আমার সন্দেহজনক বলেই মনে হচ্ছিল। কথা শেষ করে মিস্টার স্ল্যানিং আমাকে তার গাড়িতে তুলে নিয়ে দ্বীপটা দেখাতে বেরিয়ে পড়লেন। এই কাহিনীর ঘটনাস্থলগুলোতেও নিয়ে গেলেন আমাকে। আমি গাড়ি থেকে নেমে সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। চারিদিকে মাইলের পর মাইল আখের ক্ষেত, রাস্তার দুই ধারে আখ গাছের বিস্তীর্ণ জঙ্গল। আমাদের চারদিকেই চকচকে গাছগুলো পথের ওপর হেলে পড়েছে, নিচে শুকনো হলুদ পাতা, মাথায় উজ্জ্বল সবুজ মুকুট। সরু সরু সেচের খাল সমস্ত মাটিটাকে যেন জাল দিয়ে ঢেকে রেখেছে। আখ ক্ষেতের মাঝে মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে কলা গাছের ঝোপ। তার চওড়া পাতাগুলো বাতাসে ছিন্ন ভিন্ন। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে তেঁতুল গাছের সারি। সামনে কাঁটা নাশপাতির বেড়া দিয়ে ঘেরা ছোট্ট বাড়িটার পাশে একটা লাউ গাছ বেড়ে উঠেছে। তার মসৃণ সবুজ ফলগুলো প্রায় পাতাহীন ডালপালা থেকে ঝুলে আছে। স্ল্যানিং বললেন, এই ঘরে বেচারি ডিগলের বিধবা বউ বাস করে। দুর্ঘটনাস্থলটা এখান থেকে 1 মাইলের মধ্যেই। এখান থেকেই পেলিক্যান উদ্যোগের একটা মোটামুটি সীমারেখা আপনি দেখতে পাচ্ছেন।
উত্তর থেকে দক্ষিণে অর্ধ বৃত্তাকারে প্রসারিত ক্রেন হোটেলের কাছাকাছি প্রবাল পাহাড় পর্যন্ত। আপনি যদি আমার বাড়িতে না থাকতে চান তাহলে সেখানেও থাকতে পারেন, সেটা আপনার কর্মস্থলের খুব কাছাকাছি হবে। কথাটা তিনি ঠিকই বলেছেন, কিন্তু ঠিক কোথায় থাকতে হবে বুঝতে না পারায় আমি স্থির করলাম আপাতত ব্রিজ টাউনেই থাকব। তারপর তার ভাইয়ের মৃত্যুর জায়গাটাতে কিছুক্ষণ দাঁড়িয়ে বার্বাডোস স্ল্যানিং পরিবারের শেষ বংশধরের রাজকীয় বাড়িটা দেখে আমি শহরে ফিরে গেলাম এবং ক্লাবের অনতি দূরে একটা নির্জন স্কোয়ারে 2টো ঘর ভাড়া নিলাম। পরবর্তী অংশ বিরতির পর।